নমস্কার বন্ধুগণ, আজকের এই ক্লাসটিতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব 15ই জানুয়ারি থেকে 21শে জানুয়ারি অর্থাৎ গত সপ্তাহের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো নিয়ে। তো ভীষণ ইম্পর্টেন্ট ক্লাস, প্রত্যেকেই শেষ পর্যন্ত অবশ্যই ক্লাসটির সঙ্গে যুক্ত থাকবে। দেখো এখানে প্রথম প্রশ্ন কি রয়েছে, সম্প্রতি কবে ভারতীয় সেনা দিবস বা ইন্ডিয়ান আর্মি ডে পালন করা হলো? তো সম্প্রতি 15ই জানুয়ারি ইন্ডিয়ান আর্মি ডে বা ভারতীয় সেনা দিবস পালন করা হলো। পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 2023 সালে ভারতের সবচেয়ে দূষিত শহরের তকমা দেওয়া হলো কোন শহরটিকে? এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা অধিকাংশ ছেলেমেয়ে ভুল করে আসবে, উত্তর করবে দিল্লি, কিন্তু দিল্লিকেও পেছনে ফেলে সবচেয়ে দূষিত শহরের তকমা পেল বার্নিহাট, ঠিক আছে, যেটা মেঘালয় রাজ্যে রয়েছে। মেঘালয়ের বার্নিহাটকে সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী সবচেয়ে দূষিত শহরের তকমা দেওয়া হলো। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট মনে রাখবে, এই রিপোর্টটা কে প্রকাশ করে? এই রিপোর্টটা প্রকাশ করে হচ্ছে CREA, ঠিক আছে? CREA বলে একটা অর্গানাইজেশন রয়েছে, যেটা হচ্ছে সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার। তো এই CREA এই রিপোর্টটা প্রকাশ করে থাকে এবং এই রিপোর্টে এইবারে সবচেয়ে বেশি দূষিত শহর হচ্ছে বার্নিহাট, যেটা হচ্ছে মেঘালয় রাজ্যে অবস্থিত। পরবর্তী দেখো, সম্প্রতি কোন রাজ্য সরকার যুবনিধি যোজনা চালু করলো? এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তো সম্প্রতি কর্ণাটক রাজ্য সরকার যুবনিধি নামে একটা প্রকল্প চালু করলো, এটা ইম্পর্টেন্ট। দেখো, কর্ণাটক রাজ্যের বর্তমানে মুখ্যমন্ত্রী আছেন সিদ্দারামাইয়া, এছাড়াও রাজ্যপাল রয়েছেন থাওয়ারচাঁদ গেহলট। আচ্ছা, বন্দিপুর অভয়ারণ্য, যেটা কর্ণাটকে অবস্থিত, ইম্পর্টেন্ট মনে রাখবে। এছাড়া হচ্ছে নাগরোল ব্যাঘ্র প্রকল্প রয়েছে, এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এগুলো প্রত্যেকটা কিন্তু মনে রাখবে। এবং সম্প্রতি যুবনিধি নামে একটা যোজনা চালু করলো কর্ণাটক রাজ্য সরকার। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি আরবিআইয়ের ডেপুটি গভর্নর মাইকেল দেবব্রত পাত্রের কার্যকালের মেয়াদ কতদিন দীর্ঘায়িত করা হলো? এটা ইম্পর্টেন্ট। তো আমরা জানি যে আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নর পদে ছিলেন মাইকেল দেবব্রত পাত্র। তো ওনার কার্যকালের মেয়াদ আবারও দীর্ঘায়িত করা হলো। তো আরও 1 বছরের জন্য মাইকেল দেবব্রত পাত্রের কার্যকালের মেয়াদ দীর্ঘায়িত করা হলো। এবার দেখো, আমরা আরবিআই সম্পর্কে কিছু জানবো। আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর প্রথম গভর্নর হচ্ছেন স্যার অসবর্ন স্মিথ। প্রথম ভারতীয় গভর্নর পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট CD দেশমুখ। এবং বর্তমানে অর্থাৎ 25তম গভর্নর রয়েছেন শক্তিকান্ত দাস। আচ্ছা, এই যে ডেপুটি গভর্নর রয়েছেন মাইকেল দেবব্রত পাত্র, যেনার কার্যকালের মেয়াদ বাড়ানো হলো। তো 4 জন মনে রাখবে আরবিআই ডেপুটি গভর্নর থাকেন। 4 জন ডেপুটি গভর্নর বর্তমানে কে কে রয়েছেন? মাইকেল দেবব্রত পাত্র, এছাড়া হচ্ছে টি রবিশঙ্কর, M রাজেশ্বর রাও এবং স্বামীনাথন জানকী রমন। এনারা বর্তমানে 4 জন ডেপুটি গভর্নর রয়েছেন আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। এবার তোমরা আমাকে প্রত্যেকেই কমেন্ট করে জানাও আরবিআই কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি ডেনমার্কের নতুন রাজা কাকে নিয়োগ করা হলো? এখানে কিন্তু এখনো রাজা রয়েছে, এমনি প্রাইম মিনিস্টার শাসন করে, কিন্তু রাজা পদটা এখানে রয়েছে এখনো। তো দেখো, ডেনমার্কের নতুন রাজা হিসেবে নিয়োগ করা হলো প্রিন্স ফেডরিককে। অ্যাকচুয়ালি এখন এটা প্রিন্স ফেডরিক হবে না, এখন হয়ে যাবে এটা কিং ফেডরিক। ডেনমার্কের নতুন রাজা নিয়োগ করা হলো, এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি কোন টাইগার রিজার্ভকে ভারতের প্রথম ডার্ক স্কাই পার্ক ঘোষণা করা হলো? সম্প্রতি পেঞ্চ টাইগার রিজার্ভ যেটা রয়েছে, পেঞ্চ টাইগার রিজার্ভকে কিন্তু সম্প্রতি ডার্ক স্কাই পার্ক হিসেবে ঘোষণা করা হলো। আচ্ছা, পেঞ্চ টাইগার রিজার্ভ এটা হচ্ছে ভারতের প্রথম ডার্ক স্কাই পার্ক এবং মনে রাখবে এশিয়ার পঞ্চম। আমাদের ভারতের হচ্ছে প্রথম, সেই জন্য এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আচ্ছা, এই যে পেঞ্চ টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? এটা নিয়ে কনফিউশন আছে। অ্যাকচুয়ালি এটা দুটো রাজ্যের বর্ডারে অবস্থিত, ঠিক আছে? মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ, এই দুটো রাজ্যের যে বর্ডার রয়েছে সেখানে অবস্থিত। মনে রাখবে, মহারাষ্ট্রে রয়েছে 257 বর্গ কিলোমিটার এবং মধ্যপ্রদেশে রয়েছে 758 বর্গ কিলোমিটার, ঠিক আছে? তো এটা অপশন দেখে করবে, কোন রাজ্যে যদি পরীক্ষায় দেয়, দুটোই কিন্তু অপশন একসঙ্গে দেবে না, ফলে অপশন দেখে তোমরা উত্তর করবে। পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি রাজস্থানের কোথায় ইন্টারন্যাশনাল ক্যামেল ফেস্টিভ্যালের আয়োজন করা হলো? তো সম্প্রতি রাজস্থানের বিকানেরে ইন্টারন্যাশনাল ক্যামেল ফেস্টিভ্যাল, ঠিক আছে, বা আন্তর্জাতিক উট মহোৎসবের আয়োজন করা হলো। আচ্ছা, এটা হচ্ছে 3 দিন ব্যাপী একটা মহোৎসব, ক্লিয়ার? 3 দিন ধরে এই মহোৎসবটা চলবে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্যামেল ফেস্টিভ্যাল, জায়গাটার নাম মনে রাখবে রাজস্থানের বিকানের। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি প্রকাশিত বই গান্ধী এ লাইফ অফ 3 ক্যাম্পেন বইটি কে রচনা করলেন? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার জন্য এবং সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো দেখো, সম্প্রতি প্রকাশিত গান্ধী এ লাইফ অফ 3 ক্যাম্পেন এই বইটি রচনা করলেন। আচ্ছা, এখানে কিন্তু দেখো MJ আকবর এবং K নটবর সিং, এখানে কিন্তু উত্তর হয়ে যাবে বোথ A and B। এনারা দুজনে এই বইটি রচনা করেছেন। এই যে গান্ধীজির 3টে সত্যাগ্রহ ছিল বা ক্যাম্পেইন ছিল, যেটাকে আমরা বলতে পারি। তো অসহযোগ আন্দোলন জানি আমরা 1990 সাল, লবণ সত্যাগ্রহ 1930 সাল, ভারত ছাড়ো আন্দোলন 1942 সাল,
এই তিনটে ক্যাম্পেইনকে নিয়ে কিন্তু এই বইটি রচনা করেছেন এম.জে. আকবর এবং কে নটবর সিং। এটা পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে কিন্তু মনে রাখবে, দুটো নামই তোমাদের মনে রাখতে হবে। চলো পরের প্রশ্ন দেখো, ন্যাশনাল স্টার্টআপ ডে কবে পালিত হলো? ন্যাশনাল স্টার্টআপ ডে পালিত হয় প্রত্যেক বছর 16ই জানুয়ারি। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, সম্প্রতি কোথায় 54তম বার্ষিক বিশ্ব আর্থিক বৈঠকের আয়োজন করা হলো? এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, বিশ্ব আর্থিক বৈঠক, ঠিক আছে। এটা আয়োজন করা হলো ড্যাভোস। ড্যাভোস হচ্ছে সুইজারল্যান্ডের একটা সিটি, সেখানে এই বিশ্ব আর্থিক বৈঠকের এবছর আয়োজন করা হলো, ঠিক আছে। এটা 5 দিবসীয় একটা বৈঠক ছিল। আচ্ছা, ইম্পর্টেন্ট মনে রাখবে, ভারতের থেকে এখানে কে কে উপস্থিত ছিলেন? আমাদের ইন্ডিয়া থেকে আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস ছিলেন, এছাড়াও নির্মলা সীতারামন ছিলেন। আচ্ছা, তেলেঙ্গানার নতুন সিএম যিনি নিয়োগ হলেন রেভান্ত রেড্ডি ছিলেন, ঠিক আছে। মহারাষ্ট্রের সিএম একনাথ শিন্ডে, এনারা কিন্তু প্রমুখ ব্যক্তিত্বরা ওখানে ওই বৈঠকটিতে উপস্থিত ছিলেন, ঠিক আছে। এটা হচ্ছে বিশ্ব আর্থিক বৈঠক, যেটা 3 দিন দিবসীয় বা 3 দিন ব্যাপী একটা বৈঠক তোমরা বলতে পারো। কোথায় হলো? সুইজারল্যান্ডের দেভস। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, সম্প্রতি ভারতের কোন রাজ্যে বিখ্যাত ধনুযাত্রা শুরু করা হলো? তো সম্প্রতি দেখো ওড়িশা রাজ্যটিতে বিখ্যাত ধনুযাত্রা শুরু করা হলো, ঠিক আছে। ওড়িশা রাজ্যে শুরু করা হলো বিখ্যাত ধনুযাত্রা। এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, প্রত্যেকেই মনে রাখবে ধনুযাত্রা কোন রাজ্যে সম্প্রতি শুরু করা হলো। পরের প্রশ্ন দেখো, উইলিয়াম লাই সম্প্রতি কোন দেশের নতুন রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করলেন? আচ্ছা, এই যে বিভিন্ন দেশের নতুন কিন্তু অনেকগুলো দেশেরই রিসেন্ট রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী নিয়োগ হয়েছেন, এগুলো কিন্তু আপকামিং পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো সম্প্রতি উইলিয়াম লাই বা লাই চিং টে এনার অপর নাম, ঠিক আছে। তো উইলিয়াম লাই সম্প্রতি কিন্তু কোন দেশের রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করলেন? তিনি তাইওয়ানের নতুন রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করলেন, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আচ্ছা, আরও কয়েকজন নিয়োগ হয়েছেন আমরা জানবো। দেখো, জিম্বাবুয়ের নতুন রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছেন এমসান মনাঙ্গোয়া। ব্রাজিলের হয়েছেন লুলা ডা সিলভা রাষ্ট্রপতি পদে। এছাড়াও আমি কিছুদিন আগেই তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে করিয়েছিলাম যে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ হলেন গেব্রিয়াল অটল। এটা পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট, খুব ভালো করে মনে রাখবে। এবং তাইওয়ান মনে রাখবে, উইলিয়াম লাই রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করলেন। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি কোথায় ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল 2023-এর আয়োজন করা হলো? তো ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যালের আয়োজন করা হলো সম্প্রতি হরিয়ানায়, ঠিক আছে। মনে রাখবে, হরিয়ানার ফরিদাবাদে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যালের আয়োজন করা হলো। আচ্ছা, এখানে কি ইম্পর্টেন্ট মনে রাখবে, এটা ছিল এই বছরের 9th এডিশন বা নবম সংস্করণ, যেটা 17 থেকে 20 জানুয়ারি পর্যন্ত আয়োজিত হলো। এবং এবছরের থিমটা ইম্পর্টেন্ট, আমাদের মনে রাখতে হবে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যালের থিম কী ছিল? থিম ছিল সায়েন্স অ্যান্ড টেকনোলজি পাবলিক আউটরিচ ইন দ্য অমৃতকাল। এটা কিন্তু ইম্পর্টেন্ট, থিমটা ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি ভারতের কোন রাজ্যে জাল্লিকাট্টু মহোৎসব শুরু করা হলো? জাল্লিকাট্টু ফেস্টিভ্যাল হচ্ছে ফেমাস তামিলনাড়ু, ঠিক আছে। সম্প্রতি তামিলনাড়ুতেই জাল্লিকাট্টু মহোৎসবের শুরু করা হলো। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন হয়, যেটা আমি তোমাদের বলে দিচ্ছি। এখানে কিন্তু এই জাল্লিকাট্টু ফেস্টিভ্যালের সঙ্গে কোন পশু রিলেটেড, এটা এই ধরনের প্রশ্ন কিন্তু একটা হতে পারে, এটা মনে রাখবে। এটা হচ্ছে বুল বা ষাঁড় অ্যাকচুয়ালি রিলেট করে এটার সঙ্গে, এখানে তোমরা ছবিতে দেখতে পাবে, ঠিক আছে। তো এই ধরনেরই জাল্লিকাট্টু মহোৎসবটা সেলিব্রেট করা হয়, যেটা হয় হচ্ছে তামিলনাড়ুতে। পরের প্রশ্ন দেখো, জানুয়ারি 2024-এ বেস্ট ফিফা ফুটবলারের খেতাব কে জিতে নিলেন? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। 2024-এ বেস্ট ফিফা ফুটবলারের খেতাব জিতে নিলেন লিওনেল মেসি, ঠিক আছে। ইম্পর্টেন্ট, আর্জেন্টিনার অধিবাসী তিনি, ঠিক আছে। এবং আর্জেন্টিনার টিমের ক্যাপ্টেনও রয়েছেন। এছাড়াও আমরা জানি 2022-এর ফিফা ওয়ার্ল্ড কাপ, যেটা ফিফা বিশ্বকাপ, সেটা কিন্তু আর্জেন্টিনা টিম জিতেছিল 2022 সালের। পরের প্রশ্ন দেখো, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। সম্প্রতি কোন রাজ্যে ডক্টর বি.আর. আম্বেদকরের সম্মানে স্ট্যাচু অফ সোশ্যাল জাস্টিসের উদ্ঘাটন করা হলো? আমরা কিছুদিন আগে পড়েছি স্ট্যাচু অফ ইউনিটি, আজকে পড়ব স্ট্যাচু অফ সোশ্যাল জাস্টিস, যেটা সম্প্রতি বানানো হলো ডক্টর বি.আর. আম্বেদকরের সম্মানে। তো এটা কোন রাজ্যে করা হয়েছে? এটা করা হয়েছে অন্ধ্রপ্রদেশে। আচ্ছা, এখান থেকে আমরা কয়েকটা এক্সট্রা ইনফরমেশন জানবো। দেখো, এটা অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়াতে নির্মিত হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকরের স্ট্যাচু। আচ্ছা, অন্ধ্রপ্রদেশের নতুন সিএম নিয়োগ হয়েছেন জগনমোহন রেড্ডি, এটা ইম্পর্টেন্ট। এবং মনে রাখবে এই স্ট্যাচুটির উচ্চতা হচ্ছে 206 ফুট। আচ্ছা, এখানে আমি আরেকটা পয়েন্ট তোমাদের বলে রাখি, ডক্টর বি.আর. আম্বেদকরের মহারাষ্ট্রে একটা স্ট্যাচু রয়েছে, যেটার নাম হচ্ছে স্ট্যাচু অফ নলেজ। তো স্ট্যাচু অফ নলেজ কোন রাজ্যে? মহারাষ্ট্র। আর স্ট্যাচু অফ সোশ্যাল জাস্টিস কোন রাজ্যে? অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়াতে। দুটো কিন্তু একদম গোলাবে না, ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি টি20 বিশ্বকাপে সব থেকে বেশি শতরান করার রেকর্ড গড়ল কে? এটা অবভিয়াসলি রোহিত শর্মা, ঠিক আছে। অপশন এতে রয়েছে, সম্প্রতি রোহিত শর্মা টি20 বিশ্বকাপে সব থেকে বেশি শতরান করার রেকর্ড গড়লেন।
পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি সশস্ত্র সীমা বল এসএসবির ডিরেক্টর জেনারেল কাকে নিয়োগ করা হলো? ঠিক আছে, এসএসসি জিডির যারা ফর্ম ফিল আপ করেছো সেখানে এসএসবির কিন্তু পোস্ট থাকে পরীক্ষায়। তো এই এসএসবি বা সশস্ত্র সীমা বলের ডিরেক্টর জেনারেল নিয়োগ করা হলো কাকে? এটা নিয়োগ করা হলো দলজিৎ সিং চৌধুরীকে। এটা ইম্পর্টেন্ট, এসএসসি জিডির পরীক্ষার জন্য মনে রাখবে। সম্প্রতি এসএসবির ডিরেক্টর জেনারেল দলজিৎ সিং চৌধুরী। আচ্ছা, এখান থেকে কিছু এক্সট্রা ইনফরমেশন আমরা জানবো। যেমন এসএসবি সশস্ত্র সীমা বল এটা গঠিত হয় 1963 সালে এবং মনে রাখবে হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে। চলো পরের প্রশ্ন দেখো এখানে কি রয়েছে। সম্প্রতি কতজন শিশুকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল্য পুরস্কার প্রদান করার কথা ঘোষণা করা হলো? এটা ভীষণই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সম্প্রতি কিন্তু 19 জন বাচ্চাকে এই পুরস্কারটা প্রদান করার কথা ঘোষণা করা হলো। ঠিক আছে, প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল্য পুরস্কার। আচ্ছা, এখান থেকে আমরা কি জানবো? এটা কবে প্রদান করা হবে? এটা প্রদান করা হবে 22শে জানুয়ারি 2024 সাল, মানে আজকে এটা প্রদান করা হবে বিজ্ঞান ভবনে। ঠিক আছে, নিউ দিল্লিতে প্রদান করা হবে। আচ্ছা, এটা প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল্য পুরস্কার হলেও এটা প্রদান করেন কিন্তু আমাদের দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ঠিক আছে, প্রদান করবেন এবছর আমাদের দেশের রাষ্ট্রপতি, বর্তমানে দ্রৌপদী মুর্মু রয়েছেন তিনি। এবং এবছর 9 জন ছেলে এবং 10 জন মেয়েকে এই পুরস্কারটা দেওয়া হবে। ঠিক আছে, এটা বিভিন্ন ক্ষেত্রে বাচ্চাদের বিভিন্ন কৃতিত্বের জন্য দেওয়া হয়। ঠিক আছে, এডুকেশন, বিভিন্ন ইনোভেশন, তারপর বিভিন্ন সামাজিক কাজকর্ম, এসবের জন্য কিন্তু এই পুরস্কারটা প্রদান করা হয়ে থাকে। পরের প্রশ্ন কি রয়েছে দেখো, সম্প্রতিকে 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্ঘাটন করলেন? তো 47তম আন্তর্জাতিক পুস্তক মেলা বা বইমেলার উদ্ঘাটন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আচ্ছা, এখান থেকে ইম্পর্টেন্ট মনে রাখবে, এই কলকাতার যে আন্তর্জাতিক বইমেলা এটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বইমেলা, যেটা 18 থেকে 31শে জানুয়ারি পর্যন্ত আয়োজিত হবে এবং এটা আয়োজিত হবে সেন্ট্রাল পার্ক বইমেলা প্রাঙ্গণ কলকাতায়। ক্লিয়ার হয়েছে? এবং এই বছরের থিম কান্ট্রি হচ্ছে ইউকে। এখানে প্রত্যেক বছর কিন্তু একটা থিম কান্ট্রি রাখা হয়। এই বছর রয়েছেন ইউনাইটেড কিংডম। এটা ইম্পর্টেন্ট, ইউকে ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, উইংস ইন্ডিয়া অ্যাওয়ার্ড 2024-এ কোন এয়ারপোর্টকে এয়ারপোর্ট অব দ্য ইয়ারের পুরস্কার দেওয়া হলো? উইংস ইন্ডিয়া অ্যাওয়ার্ড 2024-এ দিল্লি এয়ারপোর্ট এবং বেঙ্গালুরু এয়ারপোর্ট। ঠিক আছে, বোথ এ অ্যান্ড বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এই দুটো এয়ারপোর্টকেই কিন্তু এয়ারপোর্ট অব দ্য ইয়ারের অ্যাওয়ার্ড দেওয়া হলো এই বছর। এখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ। তো এগুলোই ছিল গত সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্সের কয়েকটি প্রশ্ন। আমি আশা করছি আজকের এই ক্লাসটা আপকামিং পরীক্ষাগুলোতে তোমাদের অনেক হেল্প করবে এবং প্রত্যেক সোমবার তোমরা সাপ্তাহিক এইভাবে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস পেয়ে যাবে। তো চ্যানেলে যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং আজকের এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো এবং সমস্ত পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নাও।